মাত্র ৩,০০০ টাকায় ঘুরে আসলাম ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, দুয়ারসিনী, ভালো পাহাড়। তাও আবার মাত্র ১ রাত ২ দিনের ট্রিপ। আমরা ৩ জন ছিলাম। শহরের কোলাহল থেকে দূরে ২-১টা দিনের জন্য ঘুরে আসতে যদি চান, আর যদি পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব পছন্দের হয়, তাহলে কিন্তু ঝাড়গ্রাম বেলপাহাড়ির জুড়ি মেলা ভার। আর তেমনই আরও দর্শনীয় স্থানের মধ্যে থাকছে দুয়ারসিনী, ভালো পাহাড়। ছোট ছোট পাহাড়ের মাঝে শিমুল পলাশের বন। আজকে আমাদের ট্রিপে আমি দেখাবো দুয়ারসিনীর পাশাপাশি ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় এই সব কটা জায়গা মাত্র ১ রাত্রি ২ দিনে কিভাবে সম্পন্ন হয়েছে। ভিডিওটা একটু বড় হলেও হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে সকাল ৬টার সময় বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে। তবে ঠিক ২ ঘন্টা লেটে হাওড়া থেকে ছাড়লো। আমরা নেমেছিলাম ঘাটশিলা। সেখান থেকে একটা অটো করে দুয়ারসিনী ঘুরে পৌঁছেছিলাম ভালো পাহাড়। লেট হওয়ার কারণে সকাল 11:30টার সময় ঘাটশিলা থেকে আমাদের অটো এগিয়ে চলল দুয়ারসিনীর উদ্দেশ্যে। আমরা সবার প্রথমে এসে পৌঁছালাম রঙ্কিনী দেবীর মন্দির। প্রসঙ্গত বলে রাখি, এই রঙ্কিনী মায়ের মন্দির কিন্তু জাদুগোড়ার রঙ্কিনী মায়ের মন্দির নয়, যেটা ঘাটশিলায় অবস্থিত। এটা দুয়ারসিনীতে। পাহাড়ি জঙ্গলের পথ ধরে আমাদের অটো এগিয়ে চলল। বেশ সুন্দর, অনেকটা উঁচু এই জায়গাটা। উপর থেকে শহরটাকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। এই জায়গায় বেশ খানিকটা সময় কাটালাম। উপর থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। এই জায়গা থেকে বেরিয়ে রাস্তায় পড়বে হাতি চলাচলের পথ বা এলিফ্যান্ট করিডোর। ঘাটশিলা থেকে খুব বেশি হলে ২৮ থেকে ৩০ কিলোমিটার দূর। রাস্তাতেই বেশ কিছু ছবি তুলে এগিয়ে চললাম। বর্ষাকালে এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত লাগবে। দুধারে শিমুল পলাশের বন, আর মাঝখান দিয়ে পিচের রাস্তা। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ের টিলা। সত্যি অসাধারণ। আমরা চলে গেলাম দুয়ারসিনী ইকো ট্যুরিজমের গেস্ট হাউসের দিকে। না, এখানে আমরা থাকিনি, তবে জাস্ট নর্মালি ঘুরতে গিয়েছিলাম যে কখনো যদি আবারও আসি তাহলে এই জায়গায় থাকবো। ভিতরে গিয়ে বুঝলাম সত্যি এখানে আসলে একটা দিন থাকতেই হবে। অল্প সময় কাটিয়ে বেরিয়ে চললাম। আমরা এবারে যাচ্ছি ভালো পাহাড়ের দিকে, তবে রাস্তায় পড়বে সাতগুরুম নদী। এই সাতগুরুম নদী যাওয়ার পথটা কিন্তু অসাধারণ। বেশ অনেকটা সময় পার করে এসে পৌঁছালাম সাতগুরুম নদীর ধারে। জায়গাটা ভীষণ শান্ত। কতক্ষণ যে এখানে পা ডুবিয়ে বসেছিলাম তার কোনো হিসেব নেই। নদী বয়ে চলেছে নিজের মতোই। এই জায়গাকে বেশ চোখ ভরে দেখলাম। এই জায়গায় রয়েছে একটি মন্দির। মায়ের মন্দিরে প্রণাম করে আমরা চললাম ভালো পাহাড়ের দিকে। এই ভালো পাহাড়ের একটা আলাদা ভিডিও বানাতেই হবে, কারণ এই একটা ভিডিওতে বলাটা জাস্ট অসম্ভব। আমরা ছিলাম এই হোমস্টেটায়। এখানে এই একটাই হোমস্টে, থাকা খাওয়া মিলিয়ে ওই ১,০০০ টাকা করে মাথা পিছু পড়েছিল। আজকে বিকেল ও সন্ধ্যাটা এই জায়গার আশেপাশে ঘুরেই কাটিয়ে দিলাম। রাত্রে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছি। পরের দিন সকাল সকাল উঠতে হবে। আজ দ্বিতীয় দিন। আজকে আমাদের চেক আউট হলো সকাল সকাল। ব্রেকফাস্ট করে একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘোরার জন্য। আজকে অনেকটা রাস্তা যেতে হবে, সে কারণে আর অটোতে করে ঘুরবো না। অনেকের মনে হতে পারে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় সব একদিনে ঘোরা কি করে সম্ভব। তবে প্ল্যান করলে কিন্তু সবকিছুই সম্ভব, তাই না? হোমস্টে থেকে বেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে পিচের রাস্তা ধরে। বেশ আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা। পাহাড়ি রাস্তায় এই দুধারে বন জঙ্গল দেখতে দেখতে আমরা চলেছি এখন লাল জল কেভের দিকে। এটা বেলপাহাড়িতে অবস্থিত। বেলপাহাড়ি থেকে বাঁশ পাহাড়ি যাওয়ার পিচের রাস্তা ধরে ১৯ কিলোমিটার কিংবা ঝিলিমিলি থেকে ১০ কিলোমিটার দক্ষিণে গেলে পরে এই লাল জল। সেখান থেকেই যেতে হয় লাল জল গ্রাম। প্রত্নগবেষকদের মতে হাজার হাজার বছর ধরে এই লাল জল ছিল প্রাচীন সভ্যতা এবং
সংস্কৃতির অত্যন্ত সমৃদ্ধ একটি জায়গা। পাহাড়ের মাঝে একটা ছোট্ট গ্রাম। এই জায়গাটাকে সংরক্ষণ করলে হয়তো আরো ভালো পর্যটন কেন্দ্র হতে পারত। তবে লাল জল কেন এমন নাম? এখানকার ঝর্ণার জলের মধ্যে রয়েছে সামান্য কিছু লালচে আভা। তামা এবং লোহার মিলিত উপস্থিতিতেই এই রং। তবে এই জল কিন্তু বেশ সুস্বাদু। সেই কারণে স্থানীয় বাসিন্দাদের মতে লাল রঙের এই জলের কারণেই গ্রামের নামও লাল জল। তবে এই লাল জল আর নেই। এই জায়গায় রয়েছে একটা ছোট্ট গুহা। ওপরে একটুখানি চড়াই করতে হবে। এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ধাঙ্গি কুসুম জলপ্রপাত। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির কাছে চমৎকার একটা জলপ্রপাত ধাঙ্গি কুসুম। আমাদের গাড়ি এসে থামলো যেখানে, সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে কিছুটা। পথটা কিন্তু বেশ সুন্দর। এই রাস্তার উপরে অনেক বেশি বৃষ্টি হলে রাস্তার উপরেও জল চলে আসে। অবশেষে হেঁটে হেঁটে পৌঁছালাম ঝর্ণার কাছে। ভরা বর্ষায় এর রূপ যে কত সুন্দর তা দেখলেই বোঝা যায়। এই জায়গায় বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি। এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের গাড়ি এবার ছুটে চলেছে খান্দারিনী লেকের দিকে। এই লেক যাওয়ার রাস্তা উপভোগ করতে যে কত ভালো লাগছে একটা ভিডিওর মাধ্যমে বোঝানোটা জাস্ট অসম্ভব। খান্দারানী লেক শালপিয়নের জঙ্গলে ঘেরা একটা শান্ত হ্রদ। বিকেলের সময়টা এই জায়গায় কাটাতে বেশ লাগবে। তবে এই জায়গার এমন কেন নাম সেটা জানা নেই। হ্রদের পাশেই রয়েছে কংক্রিটের একটি সেতু, আর সেখান থেকেই পাহাড়ের কোলে সূর্যের ডুব দেওয়া দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। এই জায়গায় জনবসতি খুব একটা নেই। একদিকে জঙ্গলের মধ্যে পথ, অন্যদিকে যেন খোলা সবুজ প্রান্তর। জায়গাটাতে এমনি এমনি অনেকক্ষণ বসে থাকতে পারবেন। তিনটে দিক একেবারে পাহাড়ে ঘেরা। এই লেকে সারা বছর পরিযায়ী পাখি এবং বালি হাঁসের আনাগোনা লেগেই থাকে। তবে এখানে স্নান করা একেবারেই নিষিদ্ধ। শীতকালে কিন্তু বেশ ভালো পর্যটক ঘুরতে আসেন। এবারে আমাদের গন্তব্য হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। প্রকৃতির মাঝখানে অপূর্ব সুন্দর একটা ছোট্ট জলপ্রপাত। এই ঘাগড়া নামটা এসেছে গাগড়া এই শব্দ থেকে, যার অর্থ জলে ভরা কলসি। গাড়ি থেকে নেমে এগিয়ে চললাম জলপ্রপাতের দিকে। একটু আগে যেটা বলছিলাম যে জলে ভরা কলসি, আপাতত যেটা দেখতে পাচ্ছেন দেখেই মনে হচ্ছে কলসির মতো। গিরিখাতের আকৃতির কারণে এই নাম গাগড়া। কালো পাথরের একটি গিরিখাতের মধ্যে দিয়ে চলেছে এই জলপ্রপাতটি, আর যার কারণে এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে। সবুজ এবং পাথরে পাদদেশের মধ্যে অবস্থিত এই জায়গা, যা দর্শনার্থীদের আকৃষ্ট করার মূল কারণ। জলের স্রোতেই পাথরের চারপাশে গর্ত হয়ে গিয়েছে, যা সত্যি দৃষ্টি আকর্ষণ করে। ঘাগড়ার এই ঝড়ঝড় শব্দ যেন মন্ত্রমুগ্ধ করে দেয়। বর্ষাকালে ঘাগড়া জলপ্রপাতের সৌন্দর্য কিন্তু কয়েক লাখ গুণ বেড়ে যায়। পর্যটকরা আসেন পিকনিক করতে। এই জায়গায় সময় কাটিয়ে এবার চললাম তারাফেনী জলধারার দিকে। আকাশ ঘনিয়ে এসেছে কালো মেঘে। গাড়ির ভিতর থেকে টের পাচ্ছি বেশ ভালো ঝড় উঠেছে। তবে তারাফেনী ব্যারেজ দেখবো না, এটা তো হতেই পারে না। গাড়ির দরজা খুলে বৃষ্টির মধ্যে এক ছুটে চলে গেলাম তারাফেনী ব্যারেজের দিকে। একদম কাছ থেকে দেখলাম বৃষ্টি আসছে। বেশিক্ষণ এই জায়গায় থাকতে পারলাম না, এত জোরে বৃষ্টি হচ্ছিল। তবে এই জায়গা দেখার জন্য কিন্তু ভ্রমণার্থী আসেন প্রচুর। এলাকার হাজার হাজার মানুষের পানীয় জলের একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে এই জায়গাটা। আপাতত প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণে গাড়ি ঘুরিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যদিবা রাস্তায় গাছ পড়ে থাকার কারণে অন্য রাস্তা হয়ে যেতে হয়েছিল, তাতে অবশ্য সময় একটু বেশি লেগেছে। আমাদের পরবর্তী গন্তব্য চিল্কাগড় রাজবাড়ি। তবে তার আগে লাঞ্চটা করে নিলাম। এই হোটেলটা থেকে চিকেন থালি নিয়েছিলাম, দাম পড়ল 100 টাকা। খাওয়া দাওয়া সেরে আমাদের গাড়ি এগিয়ে চলল রাজবাড়ির দিকে। পরন্ত বিকেলে এই জায়গা দেখতে অসাধারণ লাগছিল। রাজবাড়ির ভিতরে বোধহয় প্রবেশ করতে দেওয়া হয় না, তবে আমার এটা সঠিকভাবে জানা নেই। মাঠের সামনে ছেলেপেলেরা ক্রিকেট খেলছে।
বিকেলের এই সুন্দর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। এই জায়গা দেখে আমরা এগিয়ে চললাম ডুলুং নদীর দিকে। ডুলুং নদী রাস্তার ওপর দিয়েই দেখতে পাওয়া যাবে। এই ডুলুং নদী কিন্তু ঝাড়গ্রামের এক বিখ্যাত নদী। ডুলুংয়ের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ জল দেখলাম সূর্য অস্ত যাওয়ার মুখে। এরপর আমরা এগিয়ে চললাম ঝাড়গ্রামের এক বিখ্যাত মন্দির কনক দুর্গা মন্দির দেখার জন্য। অনেক দিনের ইচ্ছে ছিল এই কনক দুর্গা মন্দিরে যাব। আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড় করালাম। মন্দিরের ভিতরটা বেশ গাছগাছালিতে ভর্তি। বেশ কিছুটা হেঁটে পৌঁছাতে হবে আমাদেরকে। মন্দিরের কাছে যাওয়ার জন্য এই হাঁটার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। চারপাশে প্রচুর গাছ, দেখে মনে হবে যেন বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছেন। এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের ছবি তোলা বারণ। আশেপাশটা ঘুরলে মনটা এমনি শান্ত হয়ে যায়। এই জায়গাতে আপনি নাইট স্টে করতে পারেন। এনাদের নিজস্ব গেস্ট হাউস রয়েছে। ইচ্ছে ছিল বেশ অনেকটা সময় কাটানোর, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে এখান থেকেও বেরিয়ে যেতে হলো। এবারে আমরা চললাম ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। তবে গিয়ে বেশ হতাশই হলাম, কারণ রাজবাড়ি এখন বুকিং ছাড়া এন্ট্রি দেওয়া হয় না, যে কারণে বাইরের কেউ এলে তাকে দেখতে হবে এই জায়গা থেকেই, ভিতরে যাওয়া সম্ভব নয়। আপনারা যদি এই রাজবাড়িতে স্টে করতে চান তাহলে এনাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে রুম বুক করতে পারেন। অলরেডি বেশ অনেকটা সন্ধে হয়ে এসছে। তারপরেও আমরা ভাবলাম একবার যদি এখান থেকে কাছেই খোয়াবগা থেকে ঘুরে আসা যায় তাহলে বোধহয় মন্দ হবে না। আর যেমন ভাবা তেমন কাজ, গাড়ি নিয়ে চললাম খোয়াবগাঁয়ের দিকে। ইচ্ছে ছিল একটু বিকেল করে যাওয়ার, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তবে এই জায়গায় পৌঁছানোর জন্য যে এতটা গভীর ঘন জঙ্গল ছিল তা আমরা কেউই টের পাইনি। অবশেষে আমাদের গাড়ি এসে থামলো এই গ্রামের কাছে। অন্ধকার হলেও বেশ বোঝা যাচ্ছিল সকালবেলাতে কিন্তু দিনের আলোয় কিন্তু এই জায়গা অসাধারণ। কিছুদিন আগেও এই গ্রামটার নাম ছিল লালাবাজার, কিন্তু কলকাতা থেকে একদিন হঠাৎ কয়েকজন শিল্পী এসে পৌঁছালেন এই জায়গায়, আর তাঁদের হাতের ছোঁয়াতেই বদলাতে শুরু করলো এই গ্রামের ছবি। সাহিত্যিক শিবাজী বন্দ্যোপাধ্যায় এই গ্রামের নাম পাল্টে রাখলেন খোয়াবগাঁ। সন্ধ্যা বেড়েই চলেছে, আমাদের ফিরতে হবে স্টেশন। আর এই জায়গাটা বেশ ঘন জঙ্গল দিয়ে ঘেরা, তাই বেশিক্ষণ সময় না কাটিয়ে ফিরে চললাম ঝাড়গ্রাম স্টেশনের দিকে। যাওয়ার সময় এত অন্ধকার এই জায়গা, মনের মধ্যে আচমকায় যেন ভয় ঢুকিয়ে দেয়। এখান থেকে বেরিয়ে আমাদের গাড়ি আমাদেরকে স্টেশনে ড্রপ করে দিল। রাতের খাবার নিয়ে চলে আসলাম স্টেশনের ভিতরে, অপেক্ষা করলাম ট্রেন আসার। এবারে আসি এই গোটা ট্রিপে খরচ কেমন হয়েছিল। প্রথমে বলি, আমরা 3টে মেয়ে ছিলাম। নিজেদের সেফটি নিয়ে একবারের জন্য মাথা ঘামাতে হয়নি। জায়গাটা কিন্তু যথেষ্ট সেফ। যে জায়গায় আমরা ছিলাম সেখানে থাকার ভাড়া হচ্ছে 500 টাকা জন প্রতি, আর খাওয়ারও তাই 500 টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স সব মিলিয়ে থাকা খাওয়ার জন্য 1000 টাকা। ঘাটশিলা থেকে ভালো পাহাড় আসার জন্য অটো ভাড়া লেগেছিল 700 টাকা। পরের দিন গোটা দিনটার জন্য আমরা একটা ছোট গাড়ি ভাড়া করেছিলাম, যার ভাড়া পড়েছিল 4000 টাকা। তবে এটা কিন্তু বেশ বার্গেনিং করে মোটামুটি 5-6 হাজার বলা হচ্ছিল। দ্বিতীয় দিনের লাঞ্চ 100 এবং ডিনারে 80 টাকা লেগেছিল। হাওড়া থেকে যাওয়া এবং আসার জন্য ট্রেন ভাড়া লেগেছিল টোটাল 3 জনার 810, যেটা ভাগ করলে দাঁড়াচ্ছে 270 করে পার হেড। সব কিছু টোটাল করলে সবটাই 3000-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে একজনের। এক রাত্রি 2 দিনের এই ছোট্ট ট্রিপে কিন্তু আমরা বেশ ভালো ঘুরেছি, বেশ অনেকটা ঘুরেছি। গাড়ি ভাড়া একটু বেশি পড়লেও আমাদের খুব একটা গায়ে লাগেনি। এর বাইরে যদি কোনো নিজস্ব খরচ থাকে সেটা একান্ত ব্যক্তিগত, সেটা এই বাজেটে ধরা হয়নি। আজকের মতো এইটুকুই। খুব শীঘ্রই ফিরে আসছি ভালো পাহাড়ের ডিটেলস নিয়ে। এটা কিন্তু একটা অফবিট বলাই যায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।